রুমে আমি ঘুমাচ্ছিলাম আর গৌতমবাবু আমাকে না বলেই সকাল সকাল উঠে বাজার চলে গেছিল। ফোন করেছি তো, হ্যাঁ ফোনটাও তুলবে না। হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল গৌতমবাবুর বাজার হয়ে গেছে। মাছ এনেছে গৌতমবাবু, ভোলা মাছ এনেছে, ভোলা মাছ। শুভম রেসিডেন্সিতে আজকের আমাদের তৃতীয় দিন, আর 3 দিন পর পর এখানে বেড কাভার পিলো কভার চেঞ্জ করে দেওয়া হয়। তো আজকে যেহেতু 3 দিন, রাম চলে এসেছে বেড কাভার পিলো কভার চেঞ্জ করে দিতে। লজটা এতই পরিষ্কার পরিচ্ছন্ন, তাই ভাড়া যতই বেশি হোক না কেন কষ্টসৃষ্ট করে এই লজে ওঠার চেষ্টা করি। বেডশিট, পিলো কভার সব চেঞ্জ করে দিয়েছে সুন্দর করে। ও গৌতমবাবু একটু চা বানাও, চা খাই, মাথা যন্ত্রণা করছে। গৌতমবাবু, ও গৌতমবাবু, ফোন ঘেটেই যাচ্ছে দেখো। রুম থেকে আওয়াজ পেতে দৌড়ে চলে এসেছি ব্যালকনিতে। বুঝতেই পেরেছি ঠাকুরের রথ বেরিয়েছে। তো অন্য সময় সামনে একটা রথও থাকে, আজকে শুধু পালকি রয়েছে। গত মার্চ মাসে এসে দেখেছিলাম প্রত্যেক দিন সকালবেলা কার্তিক মন্দিরে পূজা হয়ে যাওয়ার পর ঠাকুর পালকি করে বেরোয়। পালকিও থাকে, রথও থাকে, এবং পরিক্রমা করে পাশের একটা অন্য মন্দিরে যায়, এবং আবার সন্ধ্যাবেলায় সেখান থেকে পূজা এবং ভোগ নিবেদনের পর আবার পরিক্রমা করে রাতে কার্তিক মন্দিরে প্রবেশ করে। তো এবারেও এসে দেখছি ঠাকুরের পালকি যথারীতি প্রতিদিনই বেরোচ্ছে 2 টাইম। তো কোনো কিছু নির্দিষ্ট কারণ আছে হয়তো। সবথেকে ভালো লাগে যখনই পরিক্রমায় ঠাকুর বেরোয়, প্রত্যেকটা বাড়ি এবং প্রত্যেকটা হোটেলের গেটের সামনে দাঁড়ায়। সেই হোটেল বা সেই বাড়ি থেকে মানুষ বেরিয়ে আসে এবং ঠাকুরকে আরতি করে। ভীষণ ভালো লাগে। গতবার তো নিচে ছিলাম, একদম গ্রাউন্ড ফ্লোরে, দৌড়ে গিয়ে দেখতে পেতাম। এবার তো ওপর থেকেই দেখতে হচ্ছে। সকাল সকাল হোটেল থেকেই ঠাকুর দর্শন কমপ্লিট। রুমে ফিরে এসে দেখি গৌতমবাবুর চাও বানানো হয়ে গেছে। গৌতমের আজকে শরীরটা ভালো নেই, পেটে একটু গন্ডগোল বেঁধেছে। হ্যাঁ, তুমি তো সাংঘাতিক একটা শেফ না? তুমি কেন যে এখানে আছো আমি সেটাই ভেবে পাই না। আমার জন্যে? কোথায় যেতে? আমেরিকায়? ও না, আমি খাবো না। গৌতমবাবু লুকিয়ে লুকিয়ে বেসিনের ধারে ছাতু বানাচ্ছে, ছাতু বানিয়ে খাবে। লেবু দানা পড়েছে, সবজি কাটছি, ধনে পাতা নিয়ে এসেছে, খাওয়ার বন্দেশ একদম। যেহেতু ভোলা মাছ এনেছে, বেগুন দিয়ে ঝোল খাবে, উচ্ছে এনেছে, ভাতে খাবে। যথারীতি রান্নাবান্নাটা গৌতমই সামলে নেয়, আমাকে করতেই দেয় না, কিন্তু আজ যেহেতু ওর শরীরটা খারাপ বলে একটু হেল্প করে দিচ্ছি। আর গতকাল এই লজে একটা কাকিমা এসেছে বলাটা ভুল হবে, ওনার ওটি হয়েছে গতকাল। উনি মানে হসপিটাল থেকে ডিসচার্জ পেয়েছেন। কয়েক ঘন্টায় কাকিমার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। সময় পেলে কাকিমাকে দেখাবো। এখানে সবজি টবজি কেটে একদম গুছিয়ে নিয়েছি, এবার রান্না করার পালা। এই লজে 3খানা মাসি রয়েছে, যারা প্রত্যেক দিনই রুম ঝাড় দিয়ে মুছে বাথরুম পরিষ্কার করে দেয়, বেসিন পরিষ্কার করে দেয়। বাকি লজের বা যাবতীয় দেখাশোনা কাজকর্ম এই যোগেন্দা করে। যোগেন্দার পিছনে রামও রয়েছে, যোগেন্দাকে হেল্প করে। রমেশ হচ্ছে এখন বর্তমানে ম্যানেজার এই লজের। তো মাসে 2বার এইভাবে পুরো মানে লজটা পরিষ্কার করা হয়। এবার যেহেতু অনেক দিন ছিলাম, একটা জিনিস লক্ষ্য করেছি, যাতে ছারপোকা আরশোলা না হয় তার জন্য কিন্তু লজে পুরো স্প্রে করা হয়। সব কিছু গুছিয়ে নিয়ে আমি আর গৌতম কিচেন স্পেসটায় চলে এসেছি। এবার রান্না বসিয়ে দেবো। ওদিকে দাদারা তো হোটেলের কাজ জোর কদমে চালাচ্ছে, আর এইদিকে আমার গৌতমবাবু একদম রান্নার জন্য জোর কদমে কাজ করে যাচ্ছে। এদিকে ভাত হয়ে গেছে, সবজিগুলো আমি কেটে দিয়েছিলাম, এখানে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছের ঝোল হবে। এদিকে কড়াই মটরশুঁটি বাজ করতে সবাই দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে। রান্না বান্না তো গৌতমবাবু কমপ্লিট করে নিয়েছে, এখন আমি একটু রেডি হয়ে যাচ্ছি পাশের রুমে কাকিমার সাথে কাকিমার খাবার আনতে। কাকিমার কিছুদিন আগে ওটি হয়েছে, আর কাকু গেছে ডাক্তার দেখাতে। এবার কাকিমা দুপুরে খাবে, আমরা আগে জানলে নয় কাকিমার জন্য একটু ব্যবস্থা করতাম, তো আমরা জানতাম না। এতক্ষণ পর দেখছি কাকিমা একা একা যাচ্ছে, ওই ওটি হয়েছে ওই অবস্থায় খাবার আনতে। এবার গৌতম বলছে যে আমি এনে দিই, তাও কাকিমা শুনতে চাইছে না, বলছে না আমি যাব। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, ওরম একটা মানুষকে তো একা ছাড়া যায় না, যেহেতু কাকু এখনও হসপিটালে, কাকু কিছু টেস্ট হচ্ছে, এবং কাকু কখন আসবে, আর কাকিমা না খেয়ে এতক্ষণ বসে থাকবে। তো সুতরাং আমি যাচ্ছি এখন কাকিমার সাথে কাকিমার খাবারটা আনতে। তো কাকিমার সাথে গিয়ে কাকিমার খাবার দাবার নিয়ে এসে তাড়াতাড়ি করে স্নান করে নিজের লাঞ্চটা নিয়ে নিয়েছি। গরম গরম ভাত খেয়ে নেব, খেয়ে দে
তারপর টানা ঘুম লাগাবো। লাঞ্চে রয়েছে গরম গরম ভাত, উচ্ছে আলু মাখা, আর তার সাথে হচ্ছে মাছের ঝোল বেগুন দিয়ে। ভাত খাওয়া হয়ে গেছে, এবার জাম নিয়ে বসেছি। গতকাল জামগুলো কিনেছিলাম কিন্তু খাওয়া হয়নি। আর আজকে যদি না খাই আর জামগুলো পচে গেলে যদি ফেলে দিতে হয়, গৌতম আমাকে রাস্তায় গিয়ে ফেলে দিয়ে আসবে। যদি কলকাতায় থাকতাম এই জামের সাথে কাঁচা লঙ্কা লেবু পাতা দিয়ে বিট নুন দিয়ে সুন্দর করে মেখে খেতাম। তো এইখানে আপাতত বিট নুন দিয়েই খাচ্ছি। আর নিউজ পরে দেখবে, একটা খেয়ে দেখো কি দারুণ খেতে, দেখো পুরো, দেখো জামটা দেখো একবার, এদিকে দিকে ক্যামেরার দিকে, পুরো ভিতরে পুরো জাম কালার, পেকে পুরো একদম মিষ্টি হয়ে গেছে। এক্সপ্রেশন দেখি, ও হ্যাঁ না, ভালো লাগছে না খেতে। দুপুরবেলা খেয়ে দেওয়ার ঘুমায়নি, আর ঘুমও আসছিল না, আর তার মধ্যে অতগুলো জাম খেয়েছি, গলায় পুরো ইরিটেশন হচ্ছিল। গৌতম তো একটাও খেয়েছে, চালাক যেহেতু, আর আমি বোকা, ভালো লেগেছে খেয়ে নিয়েছি। আর তারপর থেকে কনস্ট্যান্ট এই ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি। রাস্তায় কত মানুষ আসছে যাচ্ছে, সবাইকে দেখছি। গৌতম একটু বাইরে গেল, আমাকেও বলছিল, কিন্তু আমার আর ইচ্ছা করছে না এবার, আর সেই ইচ্ছা নেই। প্রত্যেকবার ওর সাথে এসে ওর হাত ধরে পুরো ভেলোরটা ঘুরি, কিন্তু এবার আর কি বলবো। তো কালকে আমার আবার ডাক্তার দেখানোর রয়েছে, কালকে রিপোর্ট দেখে ডাক্তার আমাদের জানাবে যে স্প্লিনের আসল সমস্যাটা কী। ভীষণ টেনশানে আছি, ভীষণ নার্ভাস আমি। আমি মানে এতটা কখনো ভেঙে পড়ি না, আর ভেঙে এখনও যে পড়ছি সে বলাটাও ভুল। কারণ গৌতম, আমি একটু কাঁদলেই গৌতম ভেঙে পড়ছে। প্রথম কদিন তো বুঝতে পারিনি, কেঁদে ফেলেছি, ও ভীষণ তারপর থেকে দেখছি নার্ভাস হয়ে পড়ছে। তার ফলে মানে ওর কাছে যতটা হাসি খুশি থাকা যায়, মানে ও কালকের এত করে বলেছে বলে সেদিন ঘুরতেও বেরিয়েছি। আমাকে বারবার বলছে ভিডিও করো, ভিডিও করছো না কেন, ভিডিও করো, টিভি দেখো, সবার সাথে কথা বলো, তাহলে ভালো থাকবে। ও চাইছে যাতে আমি মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট করি অন্যদিকে, কারণ একা মানে যখন থাকছি না, আরও বেশি যেন কষ্ট হচ্ছে। মানে কোথাও যেন একটা এমন একটা ভয় আমাকে ধাওয়া করে বেড়াচ্ছে না এবার, মানে আমি ভীষণ ভয় লাগছে, মানে আমার একটা আতঙ্ক লেগে যাচ্ছে। আমি স্বপ্নেও রোগ নিয়ে ভয় পাচ্ছি এখন, স্বপ্নেও যেন সেটা আমাকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমি এর থেকে কী করে বাঁচবো, কী করবো, বা কালকে ডাক্তার যদি সেরাম কিছু বলে দেয় তাহলে আমি সবটা কিভাবে নেব, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভীষণ একা লাগছে। মেয়ে কাছে থাকলে হয়তো একটু সাহস পেতাম, মেয়েকে ভীষণ মিস করছি। গৌতমের কাছে আমি সবটা খুলে বলতে পারি না, ও খুব কমজোর মানুষ, ওকে সবটা যেহেতু বলতে পারি না বলে না, আরও আমার যেন ভিতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। যত পাচ্ছি ওর সামনে হাসি খুশি থাকছি, খাচ্ছি, কথা বলছি, ভিডিও করছি ওর সামনে, এছাড়া আমার উপায় নেই। কারণ দূর দেশে এসেছি তো, আপনার যা হচ্ছে হচ্ছে, মানুষটাও যদি কমজোর হয়ে যায়, আমাদের লড়াই করাটা হয়তো আরেকটু কঠিন হয়ে যাবে। এখন অবধি কিন্তু আমি আশা রেখেছি আমার হনুমানজি আমাকে ঠকাবে না, আমার সাপোর্টেই থাকবে, এবং আমার জন্য ভালোটাই ভাববে। এবং কালকের রিপোর্টটা যাই হবে সেটা নিশ্চয়ই আমার ভালোর জন্য হবে, এবং আমার পরিবারের ভালোর জন্য হবে, সেটাই এখনও মেনে চলছি। আমি তো এর থেকে পালিয়ে বাঁচতে পারবো না, না, শরীরটা আমার। কালকে গৌতম আমাকে আজকে একটু আগে বলছিল, কালকে তুমি যাবে না ডাক্তারের কাছে, কালকে ডাক্তারের সাথে আমি কথা বলতে যাব, তুমি হোটেল রুমে থাকবে, আমাকে বলছিল। আমি বললাম না, আমি পালিয়ে বাঁচতে পারবো না, শরীরটা তো আমার, আমি পালিয়ে কোথায় বাঁচবো, রোগ তো আমার পিছনে পিছনেই থাকবে, শুধু আমি পালিয়ে বাঁচবো না, ওটাকে আমার ফেস টু ফেস করতেই হবে, সামনাসামনি মুখোমুখি আমাকে লড়তে হবে, সে যাই হোক সেইভাবেই মেনে নেব। তো এখন শুধু মানে এই ঘন্টা আমি কিভাবে কাটাবো, মানে আমার খালি মনে হচ্ছে মানে কালকে সকালটা চলে আসুক, আমি জেনে যাই যে কি আছে না আছে, আর এই সাসপেন্স যেন আমার লাইফে চলছে একটা। তো এখন গৌতম নেই তো, চোখ থেকে জলটা বেরোলেও ভয় লাগছে না, নাহলে ও আসলে লুকিয়ে লুকিয়ে আমাকে কাঁদতে হচ্ছে, বাথরুমে গিয়ে কাঁদতে হচ্ছে, ও যখন থাকছে না তখন কাঁদতে হচ্ছে। কারণ আমি ভেঙে পড়লে মানুষটা ভীষণ ভেঙে পড়বে, ওই মানুষটা পুরো আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, মানে ওর লাইফে আমি যে কতটা ইম্পর্টেন্স, মানে সেটাও তুমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমিও হয়তো ওকে অতটা ভালোবাসতে পারিনি সারা জীবনে, ও
ও যতটা আমাকে ভালোবাসে বা ভালোবাসা আমাকে দিয়েছে। তো দেখি রাতে আজকে তো বেশি কিছু করার নেই, রাতে মাছের তরকারি আছে, একটু ভাত করে খেয়ে নেব। আর দেখি ও আসুক, এসে আবার কি করে, আবার জোর করে বের করতে মানে বাইরে নিয়ে যেতে চাইলে আবার যেতে হবে হয়তো। তা আমি বলেছি আমার শরীরটা ভালো লাগছে না, তা কিছু বলেনি, একটু বেরিয়েছে টুকিটাকি কিছু জিনিসপত্র আনার জন্যে। একটু ওরও মেডিসিন লাগবে বললাম, যেহেতু সকালবেলা থেকে ওর পেটটা ঠিক নেই, তো বেরিয়েছে। উফ, তো চলো আমিও পরে আসছি একটু ফ্রেশ হয়ে। মানে একা একা তো আর মানে কি বলবো, তোমাদের সামনেও নিজেকে আটকাতে পারছি না এখন আমি। মানে খুব কি বলবো, সিচুয়েশনটা আমার একদম ভালো কাটছে না। গৌতমবাবু ওআরএস কিনে এনেছে, ওআরএসের জল খাবে। সে কখন থেকে বলছে একটু ওআরএস খাও ঠিক হয়ে যাবে, কে কার কথা শোনে। কাল আমার সিটি স্ক্যান ছিল, তো আমার খাওয়া সেই সকাল 5টায় খেতে বলেছিল, যেহেতু আমি খাইনি তারপর থেকে আমি আর খেতে পারিনি। সেই সিটি স্ক্যান শেষ হয়ে খেতে খেতে প্রায় 12টা বেজে গেছিলো। ওকে বললাম সকাল থেকে তুমি কিছু খাও, আমার নয় স্ক্যান হবে, আমার নয় ট্রিটমেন্ট চলছে, তুমি কিছু খাও। ও সেই সকাল থেকে না খেয়ে থাকলো, সেই আমার যতক্ষণ না সিটি স্ক্যান শেষ হলো তারপর আমাকে নিয়ে গিয়ে হোটেলে গিয়ে নিজেও খেলো, আমাকেও খাওয়ালো। তার আগে একটা বিস্কিট অবধি খাইনি, বারবার বললাম সারাদিন খাইনি, ওই পেটে গ্যাস জমেছিল, তারপরে খেয়েছে উল্টো পাল্টা, ওই ভাত টাত খেয়ে নিয়েছে, রিচ হোটেলের খাবার খেয়ে নিয়ে ব্যাস এবার তার জন্য শরীরটা খারাপ হয়ে গেছে। ও একটুখানি বেছে টেছে খায়, ও সব রকম জিনিস খেতে পারে না। ঘরের ডাল ভাত মাছ মাংস ঠিক আছে, বাইরের খাবার খেলেই মানে ও খুব বেছে বেছে খায়। তো এখন ব্যাস এই শরীরটা খারাপ হয়ে গেছে। আমি তাই বলছি, সকাল থেকে আমি বললাম ওআরএস, সকাল থেকে বলছি যা একটা ওআরএস এনে খাও না, ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে। আমি অবশ্য অনেক মেডিসিন এনেছি, কিন্তু ওআরএসটা আনতে এবার ভুলে গেছিলাম। গৌতমবাবু এখানে চা বানাচ্ছে, আর গৌতমবাবু আর পাশের আন্টি দুজনে লিকার চা খাবে চিনি ছাড়া, আর আমি আজকে একটু দুধ চা খাবো, ইচ্ছা করছে যেহেতু। তো চা বানানো হচ্ছে এখন। চায়ের কাপে দাগ হয়ে গেল, চায়ের দাগ হলো এটা। ও, এই গৌতম আর ওই আন্টিটা খেলো লিকার চা চিনি ছাড়া, আর আমার জন্য নাকি গৌতম একটা স্পেশাল চা বানিয়েছে। ভালোবাসা দেখছো তো, স্পেশাল চা, একটা দুধের প্যাকেট দিয়ে 1 কাপ চা, স্পেশাল চা। সত্যি ফাটাফাটি হয়েছে, কিন্তু এটা মিষ্টিটা বেশি লাগছে গৌতম। মিষ্টিটা তো বেশি হবে, ফোটালাম। সত্যি খেতে দারুণ হয়েছে, কিন্তু মিষ্টিটা খুব বেশি। ঘড়িতে প্রায় 10:30 বাজে যায়, খেয়ে নিই, কারণ কালকে সকালবেলা আমাদের এমআরও কাউন্টারে রিপোর্টিং আছে 7:30, মানে 7:15-র মধ্যে বেরিয়ে যেতে হবে, 7:15-র মধ্যে হসপিটালে পৌঁছাতে হবে। আর বিকালবেলা তো মানে চা খাবার পর পাশের ওই কাকিমার সাথে গল্প করতে করতেই সময় কেটে গেল। কাকিমা এসেছিলো একটু সাহস দেওয়ার জন্যে আমাকে। কাকিমা বহুদিন ধরে ভেলোরে ট্রিটমেন্ট করছে, প্রায় 2009 থেকে এইখানেই। অনেকগুলো ওটি হয়েছে কাকু আর কাকিমার। তো আমাকে বলছিল যে ভয় পাওয়ার কিছু নেই, এখানে সব ট্রিটমেন্ট ভালো, হ্যানা ত্যানা এসব বলছিল। তারপর কাকিমা নিজে আবার অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো আমাকে আবার কি একটু কি প্রার্থনা করলো আমাকে নিয়ে, প্রার্থনার আশীর্বাদ করে দিল। তো এইটুকুই পাওয়া। কালকের থেকে ওনার সাথে আলাপ, উনি এতটাই আমাকে এখন স্নেহ করে, মানে এতটাই আমি ওনার স্নেহর পাত্রী হয়ে গেছি। উনি বিকালবেলা অনেকক্ষণ সময় কাটিয়ে আমার সাথে গল্প করে, আমার জন্য প্রার্থনা করে, আশীর্বাদ করে, কীসব একটু মানে যেমন ঝাড়ায় না, সেরকম একটু করে দিল কাকিমা আমাকে। আবার একটা আম দিয়ে গেছে আমাকে, আমটা তোমাদের পরে দেখাচ্ছি, ভাত খেয়ে নিই। এত সুন্দর একটা অদ্ভুত ধরনের আম, আমি কখনো ওই ধরনের আম খাইনি। এখন নাকি এখানে ওই আম পাওয়া যাচ্ছে, কাকু গেছিলো বাজারে, ওই আম এনে আমাকে দিয়েছে খাওয়ার জন্যে। তো ভাতটা খেয়ে নিই, অনেকটাই রাত হয়েছে, আর আজকে বিকালে আমরা কিচ্ছু খাইনি। গৌতমেরও ভালো লাগছিলো না, আমারও ভালো লাগছিলো না, যেহেতু বেরোয়নি, খাওয়া হয়নি। খিদে পেয়েছে ভীষণ জোর। খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু ভাত হয়েছিল। হ্যাঁ 6টা, হ্যাঁ 6:15, 6:15 স্নান টান করে বেরোবো তো। ভাত করতে হয়েছে, মাছের তরকারি তো ছিলই, আর খেয়ে দিয়ে বাসন টাসনও মেজে নিয়েছি, কিন্তু কালকে বেরোবো, কখন ফিরবো না ফিরবো, বাসনগুলো মেজে নিয়েছি, একটু বাসন টাসন মেজে নিয়েছি। এখন শোবো, ঘুম তো আসবে না, তাও শোয়ার চেষ্টা করা। আমার তো ঘুমাতে ঘুমাতে প্রায় ভোর হয়ে যায়, প্রায় আগের বার তো ঘুমাইনি, না ঘুমিয়ে প্রায় চলে যাওয়ার মতো, কারণ ভোর 5টা অবধি জেগেই ছিলাম আমি। আর ওই দেখাই দাঁড়াও তোমাদের আমটা, বোঝা যাচ্ছে এটা আম।
ও গৌতম বলছে তোমার হার্নিয়া হয়েছে, পেটটা যেরাম দেখতে সেরাম নাকি এই আমটাকে দেখতে। দেখো পুরো গোল তো, এটা দেখে মনে হচ্ছে আম। আমাকে যখন বলছে আমটা খেয়েও সুপর্ণা, তা আমি বুঝতেই পারছি না এটা আম না লেবু না আপেল, আমি বুঝতেই পারছি না। এটা অদ্ভুত দেখতে। যাই হোক, এই যে মানুষের কাছ থেকে ভালোবাসা স্নেহ পাওয়া, এটাও কিন্তু বড় ভাগ্যের ব্যাপার। এই দিকে আমার ভাগ্য সত্যিই অনেক ভালো। সহজেই মানুষ আমাকে স্নেহ এবং ভালোবেসে ফেলে, সহজে আমি মানুষের কাছে আশীর্বাদটা পাই। কিন্তু আবার অন্যদিকে ভাগ্য খারাপ, সহজেই আমার শরীরে অনেক রোগ চলে আসে এবং আমি সহজেই রোগাগ্রস্ত হয়ে পড়ি। জানি না এই এত লোকের আশীর্বাদ কাজে লাগবে কি না, কালকের দিনটাই বোঝা যাবে। কাকিমা তো অনেক করে মানে শুতে যাওয়ার আগে অবধিও আমাকে বারবার বলল যে সব ঠিক হবে, তুমি ধৈর্য ধরো, মনের শক্তি নিয়ে তুমি ইষ্ট দেবতার নাম নিয়ে যেও, সব ঠিক হবে। এবার দেখা যাক। আর আমটাকে তোমাদের সামনে দিয়ে দেখাই, দাঁড়াও। এই ধরনের আম তোমরা কেউ খেয়েছো আমাকে একটু জানিও। আমি কিন্তু কখনো খাইনি, এটা ফার্স্ট টাইম আমি দেখছি। আমি তো ফার্স্ট টাইম মানে দেখছি এরম আম, আমি কোনোদিন খাইও নি। দেখো, কাকিমা বললো এইটার ভিতরে যদি একটু লালচে ভাব থাকে তাহলে খেতে খুব মিষ্টি হয়, কিন্তু একটু সাদা ধরনের হলে খেতে একটু টক হয়। তো কাকিমা বললো এবার প্রথম আমরাও ভেলোরে এই ধরনের আম দেখলাম। এইখানে একটুখানি মুখ মতো আছে। তো কালকের আমটা কেটে টেস্ট করে তোমাদের জানাবো আমটা কেমন খেতে। কালকের আগে মন মানসিকতা কেমন থাকবে জানি না। তো আবার বলছি, শুতে যাওয়ার আগে আশা রাখছি আমার হনুমানজি আমার আমার পাশে থাকবে এবং আমার সহায় হবেন। এত লোকের ভালোবাসা, এত লোকের আশীর্বাদ, তোমাদের প্রত্যেকের ভালোবাসা আশীর্বাদ তো রয়েছে। প্রত্যেকে আমাকে প্রচুর কমেন্টস করেছো, সত্যিই আমি এই ভালোবাসার কাছে আপ্লুত। আমি তো তোমাদের ভালোবাসার বিনিময়ে কিছুই দিতে পারছি না, আর কিছু এত ভালোবাসার বিনিময়ে কিছু দেওয়ার মতো আমার ক্ষমতাই নেই। আমি খুব নগণ্য একটা মানুষ, আমি দিতে পারবো না এর বিনিময়ে কিছু। কিন্তু আমি সত্যি কোনোদিন ভাবিনি এতটা ভালোবাসা পাওয়ারও আমি যোগ্য। তো তোমাদের এই ভালোবাসা এবং আশীর্বাদ নিশ্চয়ই আমার মাথার উপর থাকবে, ভগবান সহায় থাকবেন এবং তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি হয়তো পরপর যুদ্ধটা লড়ে যেতে পারবো এবং জয় করতে পারবো। তো ভিডিওটা শেষ করার আগে এই কথাই বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।